টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমাদের হাতে আছে। তার মধ্যে একটি বিষয়ের উপরই আমরা বেশি গুরুত্ব দেবো, যে আইস কর্তৃক ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে ইদানিংকালে। এটা আমরা লক্ষ্য করছি। যদি এরূপ অবস্থায় আপনাকে বা আমাকে যদি গ্রেফতার করে থাকে, অ্যারেস্ট যদি হয়ে থাকে আমরা কেউ, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কী হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আর একটি বিষয় খুব চর্চিত হচ্ছে যে আমরা অনেকে ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে আমেরিকায় আসছি, সেক্ষেত্রে এয়ারপোর্টে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিন্তু কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে কী ধরনের উত্তর দেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। অনেকদিন পরে আপনাকে স্টুডিওতে পেয়েছি একদম। এবং আমি জানি আজকে অনেক কর্মব্যস্ততা ফেলে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে, এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য আপনার কাছে আছে আমি যতদূর জানি। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, যে আইস কর্তৃক যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং বিভিন্নভাবে মানুষকে একটা জাল বিস্তার করে ফেলছে ইউএসসিআইএস বা আমাদের যেটা বর্ডার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সব কিছু, মানে আমাদের এক কথায় যে আইএস সহ যে বিভিন্ন এজেন্ট আছে, তারা এই অবৈধ ইমিগ্র্যান্ট বা যারা অপরাধী তাদেরকে ধরার জন্য বিভিন্নভাবে জাল বিস্তার করছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে ধরপাকড়টা বেশি হয়েছে, যেটা আপনিও জানেন। আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাইবো যে শুধুমাত্র এ পর্যন্ত কি পরিমাণ মানুষকে ধরা হয়েছে, যদি আপনার কাছে সেই ইনফরমেশন থাকে, এবং আমাদের নিউ ইয়র্কে কী পরিমাণ ধরা হয়েছে এ পর্যন্ত, এই ইনফরমেশনগুলো যদি আপনার কাছে আমি জানতে চাইব। এবং এর পরিস্থিতিতে যারা ধরা পড়ছে বা অ্যারেস্ট হচ্ছে, সেরূপ পরিস্থিতিতে আমাদেরকে কী ধরনের আমরা কি ধরনের প্রস্তুতি নিতে পারি, বা কি ধরনের, যে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, সেইটা যদি আপনি একটু বিস্তারিত কথা বলেন জনাব ইশরাত সামি। ধন্যবাদ রানা ভাই। দর্শকদের জন্য বলছি যে হ্যাঁ, আমরা সবাই জানি ধরপাকড় অনেককেই শুরু হয়েছে নিউ ইয়র্কে এবং ক্যালিফোর্নিয়াতে একটু বেটার সিচুয়েশন, যেটা আমরা জানি যে স্যাংচুরি সিটি হিসাবে আছেন, এখনও বেটার। বাট যেমন আমরা ফ্লোরিডাতে দেখেছি বেশ কিছু লোককে একসাথে ধরপাকড় করা হয়েছে অরল্যান্ডো, ফ্লোরিডাতে, যে টেক্সাসে, হ্যাঁ টেক্সাসে হয়েছে, ফ্লোরিডাতে হয়েছে, মেডিসনে হয়েছে, উইসকনসিন, তারপর শিকাগোতে হয়েছে, তারপরে ম্যাসাচুসেটসে হয়েছে, সো ডিফারেন্ট স্টেট, এবং ওয়াশিংটন ডিসিতে হয়েছে, ডিফারেন্ট জায়গায়। কিন্তু আমরা যেটা দেখেছি যে ওয়ার্ক প্লেসে হয়েছে, রেস্টুরেন্টে হয়েছে, তারপরে হচ্ছে যে গাড়ি স্টপ করা হয়েছে, যেটা শিকাগোতে আমরা দেখেছি, ফ্যাক্টরিতে গিয়েছে তারা। সো ডিফারেন্ট জায়গায় তারা গেছে, এবং এটা আইস দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল, একটা বাসায় যেখানে গেছে সেখানে অ্যারেস্ট ওয়ারেন্ট যে ইউজ করেছে তারা, সেটা প্রপার যারা ওখানে আছেন তাদের নামে ছিল না, ওটা আগের কারো নামে ছিল। কিন্তু যারা পরে ছিল ওনাদেরকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, পরে যদিও ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সো এগুলো আমরা দেখছি আইসের অনেকটা র্যাকলেসনেস। কিন্তু একটা স্বস্তির খবর বলছি যে এলিয়েন অ্যানিমিজ অ্যাক্ট, যেটা নিয়ে আইস খুব পারাপারি করছিল এবং খুব অ্যাগ্রেসিভলি প্রসিড করছিল এই ডিপোর্টেশন করার ব্যাপারে, সেখানে আমরা দেখছি যে আজকে যেটাকে আপাতত স্থগিত করা হয়েছে, যে
সুপ্রিম কোর্টের 7 জন জাজ এগ্রি করেছে যে আমাদের কান্ট্রি অ্যাকচুয়ালি সেরকম ওয়ার যুদ্ধের জোনে অবস্থা নাই নেই। এবং এই এনিমিজ অ্যাক্টটা যেন এই মুহূর্তে ইউজ না কার্যকরী করে না করা কার্যকরী হয়। না করা হয় এবং আরও দেখাচ্ছে যে এই ডিউ প্রসেস যেটাকে ইভেট করছিল যে এনিমিজ একটা ইউজ করে ডিউ প্রসেস অফ ল দেয়া হবে না, যে যারা ক্রিমিনাল অথবা যারা ইলিগাল এলিয়েন, কোর্ট সেখানে বলেছে যে আপনি সিটিজেন হন, নন সিটিজেন হন, ইলিগাল এলিয়েন হন, আপনাকে ডিউ প্রসেস অফ ল দিতে হবে আন্ডার আওয়ার 5th অ্যামেন্ডমেন্ট অফ দিস ইউএস কনস্টিটিউশন। সো সেটা ভায়োলেট করা যাবে না। প্লাস ডিউ প্রসেসের সাথে আরেকটা জিনিস যেটা নোটিশ দিতে হবে। সো আরেকটা জিনিস সুপ্রিম কোর্ট বলেছে যে 24 আওয়ার্স নোটিস ইজ নট এনাফ। সো উইচ ইজ এই জিনিসটা আমাদের জন্য সুখকর আজকে এবং অনেক হতাশার মধ্যে এটা একটা হতাশার মানে news। সুখের খবর একটা। সুখের খবর এবং ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনকে একটু স্থগিত করে দেওয়া যে হ্যালো একটু থামো, একটু থামো এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের জুডিশিয়ারি তাদের পাওয়ারটা, ডোনাল্ড ট্রাম্প যেটা পাওয়ারটা মানে ইউজ করছিল, অ্যাবিউজ করছিলেন সেই জিনিসটা আমাদের কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে যে লিসেন, there is abuse of power, now you just hold on to it and they are going to, court is going to intervene, which is very good news। এবং গতকালও আমরা দেখেছি যে বার্থ রাইট সিটিজেনশিপের ব্যাপারেও 14th অ্যামেন্ডমেন্টকে ইটস আ কনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি, সো ওইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সো দুই দিকে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনকে একটু থামানো, মন্থর গতিতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলছে। দিস ইজ একটা, আমি মানে ভালো খবরটা দিয়ে আগে শুরু করতে চাই যে মানুষ যেন হতাশা না হয়, ভয় যেন না পায়। ভয় যেন না পায়। এবং দেখেন সব কিছুর মধ্যেই একটা আমাদেরকে খুঁজে বের করতে হবে হাউ আমরা এটা ডিল করব এই জিনিসটা। এখন আমরা সবাই একটা হতাশার মধ্যে আছি, কখন ধরবে, কখন কে আসবে, কখন আমাকে কে রাস্তায় স্টপ করবে, অল জিনিস, এইসব জিনিস নিয়ে আমাদের অসংখ্য ক্লায়েন্ট আমাদেরকে ফোন করেন এবং বারবার তারা মানে এই জিনিসগুলো নিয়ে যে আমরা কিভাবে এখান থেকে নিস্তার পেতে পারি। সো আমরা আগেও এটা ডিসকাস করেছি, আজকেও আবার ডিসকাস করব যে দেখেন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ডোন্ট স্পিক। আমাদের 4th অ্যামেন্ডমেন্ট রাইট হচ্ছে রাইট টু রিমেইন সাইলেন্স, ইউ ডোন্ট হ্যাভ টু টক টু এনিবডি। আরেকটা জিনিস, যদি আপনাকে কেউ ধরেও দেন আপনাকে একটা নোটিশ তারা দিতে হবে যে আপনাকে কোর্টে যেতে হবে অথবা আপনার ডেপুটেশন প্রসিডিং আছে, এই ধরনের একটা নোটিশ আপনাকে দিতে হবে এবং তারপরে আপনাকে ডিউ প্রসেসের মাধ্যমে যেতে হবে। তারা ধরেই প্লেনে উঠায় আপনাকে ডিপোর্ট করে দিল, সেটা করা যাবে না, সেটা আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সো এগুলো হচ্ছে সুখকর। দেন উই গো ব্যাক টু আপনি যে প্রশ্ন ছিলেন যে আমরা কি করব, আমাদের রাইটগুলো কি কি আছে। সো রাইট হচ্ছে যে প্রথমে আপনাকে কেউ যদি আপনি এক্সপেক্ট করছেন না এবং আপনার ঘরের দরজায় এসে যদি আপনাকে মনে করেন যে নক করছে, ডোন্ট ওপেন দ্য ডোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এবং তারা আপনার দরজা ভেঙে আপনার ঘরে ঢুকতে পারবে না। আর যদি ইনকেস কেউ দরজা খুলে ফেলে তাহলে আপনি দেখবেন যে আপনার ঘরে ঢোকার জন্য আইসের কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা এবং স্পেসিফিকেশন আছে কিনা, কাকে তারা সার্চ করতে আসছে, কি জিনিস সার্চ করতে আসছে। সো আপনি যদি তাকে পারমিশন না দেন, আইস অনেক সময় বলবে যে আর ইউ গিভিং আস পারমিশন টু এন্টার, ইউ গাইজ হ্যাভ টু সে নো। অনেকে ভয় পেয়ে ইতস্ত হয়ে আইসকে ঢুকতে দিয়ে দেয়, কিছু বলে না, চুপ করে থাকে। সো ইউ হ্যাভ টু সে, অ্যাটলিস্ট বলেন, যারা না শুনুক সেটা পরে কোর্টে আমরা দেখা যাবে, কিন্তু আপনার বলতে হবে যে you are not allowed, I'm not giving consent for you to search my property, my house, whatever. So এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আরেকটা জিনিস হচ্ছে যে বলবেন যে আই হ্যাভ রাইট টু রিমেইন সাইলেন্স, আই এম নট গোয়িং টু গিভ ইউ ইনফরমেশন। সো আপনি যদি আপনার নিজের ইনফরমেশনটা আইসকে না দেন, সে কীভাবে ভেরিফাই করবে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর হোয়াট, আপনি কোথায় বর্ন হয়েছেন, আপনার স্ট্যাটাস কি, এটা আপনাকে দিতে হবে না। আরেকটা জিনিস আপনি বলবেন যে আপনি আপনার লয়ার, যে কোনো কম্পিটেন্ট কোনো লয়ারের ফোন নাম্বার আপনার কাছে রাখবেন এবং একটা নাম্বার যদি আপনার মুখস্থ করতে হয়, ওই অ্যাটর্নির নাম্বারটা আপনি মুখস্থ করে রাখবেন যাতে আপনি একটা ফোন কল করতে পারেন। সো দিস ইজ গোয়িং টু সেভ ইউ ফর দ্য টাইম বিং। লেটার সেই অ্যাটর্নি আপনাকে অ্যাডভাইস করবে কি আপনি করবেন, কি বলবেন না বলবেন, অল দিস। সো দে ক্যান নট আস্ক ইউ এনি কোয়েশ্চেন। যখন আপনি বলেন যে
আমি আমার অ্যাটর্নি চাই, দ্যাটস অলসো আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইট, দ্যাট ইউ হ্যাভ রাইট টু অ্যান অ্যাটর্নি। সো ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ অ্যামেন্ডমেন্ট, এই তিনটা হচ্ছে আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা এই লিস্টটা দিয়ে দিই যে যদি কাউকে স্টপ করে, আইদার আনরিজনেবলি রাস্তায় কাউকে স্টপ করলো, যে আপনি ইউ জাস্ট শো দেম দিস, ইউ ডোন্ট হ্যাভ টু টক, আর বলবেন যে ডু আই হ্যাভ পারমিশন টু লিভ। যদি বলে ইয়েস, ইউ জাস্ট গেট আউট অফ ইট, ইউ ডোন্ট গিভ দেম এনি ইনফরমেশন। বাট আপনার জানতে হবে আপনার রাইটটা কী কী আছে, সেটা ইম্পর্ট্যান্ট। তো এক্ষেত্রে যেটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে অন্যান্য স্টেট বাদই দিলাম, যেহেতু আমরা নিউ ইয়র্কেই কথাটাই বেশি বলতে চাই, নিউ ইয়র্কে এ পর্যন্ত এই যে গ্রেপ্তার আতঙ্ক বা কী পরিমাণ, যেটা আপনি একটা বর্ষ বলেছেন যে যেগুলো আমাদের স্যাংচুয়ারি স্টেট আছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, সেখানে বরং সুখবর আছে, যে পরিমাণ আমরা চিন্তা করেছিলাম যে এখান থেকে যেভাবে ধরা হবে, কি পরিমাণ মানুষকে এ পর্যন্ত ধরেছে বলে আপনি? আমি এক্স্যাক্ট আপনাকে নাম্বারটা বলতে পারবো না, কারণ স্পেরিডিকলি হিয়ার এন্ড দেয়ার হচ্ছে, বাট নট too much in New York City. That is, এটাই আমাদের আমার কাছে যতটুকু আছে যে নিউ জার্সিতে হয়েছে। বলেন ভাইয়া। হ্যাঁ, এপ্রিল পর্যন্ত আমি যেটা দেখলাম যে নিউ ইয়র্ক সিটি এলাকায় আইএসের 2096 জন এপ্রিলের 15 তারিখ পর্যন্ত এই যা অভিবাসীকে অপরাধমূলক দণ্ডপ্রাপ্ত হিসেবে ধরেছে, 25,756 জনকে অভিবাসন লঙ্ঘনের জন্য অ্যারেস্ট করেছে এবং 575 জনকে বিচারাধীন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মোট সংখ্যা হচ্ছে 28,427। এবং ডিটেনশনের ক্ষেত্রে যদি আমরা নিউ ইয়র্কে দেখি যে নিউ ইয়র্ক সিটিতে 2034 জন অপরাধমূলক দণ্ডপ্রাপ্ত, 24,389 জন অভিবাসন লঙ্ঘনকারী এবং 583 জন বিচারাধীন অভিযোগভুক্ত অভিবাসীকে আটক করা হয়েছে। এর সংখ্যা হচ্ছে 27,006 জন। আর যেটা হলো যে আমাদের এই নিউ ইয়র্কের ব্রঙ্কসে আইএস এবং হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা যদিও একাধিক অভিযান চালাচ্ছে, মাত্র 18 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। এক্ষেত্রে আপনার কাছে একটা বিষয় জানতে চাইব যে যারা অপরাধী তাদেরকে ধরেছে বা ধরবে এটাই আমরা জানতাম, কিন্তু এ পর্যন্ত যা ধরেছে তার মধ্যে তো দেখা যাচ্ছে যে নিরপরাধ মানুষ যারা আছে তাদেরকেও তো প্রচুর সংখ্যক লোকজনকে ধরেছে। এবং এটা যদি আমরা দেখি যে প্রায় এই গ্রেপ্তারকৃতদের মধ্যে 49.9 অর্থাৎ প্রায় অর্ধেক 50% মানুষকে নিরপরাধ মানুষ, যাদের কোনো অপরাধী নেই, গ্রেপ্তার করেছে। কেন? অভিবাসন নীতিতে যে ইমিগ্রেন্ট যে ভায়োলেশন করেছে ইমিগ্রেশন ল, আচ্ছা, কিন্তু অপরাধ করে নাই তারা বলছে। হ্যাঁ, অপরাধ করে নাই, কিন্তু ইমিগ্রেশন আইনটা ভায়োলেট করাও একটা অপরাধ। আচ্ছা, এটা ক্রিমিনাল কেস না, বাট ইমিগ্রেশন আইনকে ভঙ্গ করেছে। আমরা আগে ডোনাল্ড ট্রাম্প আসার আগেই আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছি যে যারা যেই অবস্থাতেই আছেন না কেন, কোনো না কোনো কেসের মাধ্যমে একটা স্ট্যাটাস নিয়ে একটা প্রসেসের মধ্যে চলে যেতে বলেছিলাম। কারণ আমরা ডোনাল্ড ট্রাম্পের আগে 4 বছরও দেখেছি অনেক ধরপাকড় এগুলো হয়েছে এবং অনেক মানুষের হয়রানি হয়েছে। সো আমরা এটা অ্যাডভাইস করেছিলাম যে আপনাদের স্পেসিফিকলি কিছু আছে যাদের ডিপোর্টেশন আছে, যারা অলরেডি ডিপোর্টেশন নিয়ে কিছু প্রসেস করে নাই, তাদের হয়তো অন্য কোনো প্রসেসের মাধ্যমে তারা যেতে পারতো কিন্তু করে নাই অনেকেই। সো এরকমও কিছু লোক আছে যারা এই ডিটেনশনে পড়েছে। সো আমরা দেখেছি যে যারা আমাদের সাথে যোগাযোগ করছে ইউজুয়ালি তাদের আইদার ডেপুটেশন আগে ছিল অথবা তাদের ডেপুটেশন আছে যেগুলো তারা হয়তো জানতো না। অনেকেই এরকম ধরনের আছে যারা মনে করছে আমাদের কেস আমরা যাই নাই, মনে করছি এটা অ্যাবান্ডন হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আপনি না গেলেও কেসটা অনেক সময় আপনার অ্যাবসেন্সিয়াতে অর্ডার হয়ে যায়, সেটা অনেকে জানে না। সেটা তাহলে অপরাধীর মধ্যেই পড়ে। জি, কারণ কিন্তু এখানে তো বলা হচ্ছে একেবারে নিরপরাধ, মানে কোনো কিছুই নেই। দেখেন, একদম নিরপরাধ আমি বলি, যদি আপনি এখানে এসে থেকে যান, আপনার একটা স্টে পারমিট আছে যে আপনি এতদিন থাকতে পারবেন। আপনি যখন ওইটা পারমিটটা ওই সময়টা না যান, তাহলে আপনি ওইটা ওভারস্টেয়ার হিসাবে আপনি ইমিগ্রেশন আইনটাকে ভঙ্গ করেছেন। সো অপরাধ বলতে আপনি যেটা বোঝা যায় যে এটা কনভিকশন অথবা গিলটি প্লি, ওটা কিছু ওই ধরনের কিছু না, কিন্তু ইমিগ্রেশন আইনের ভায়োলেশন। আচ্ছা, তো সে কারণেই এগুলোকে করা হচ্ছে। ওই ধরনের ক্লায়েন্টগুলোকে যারা কোর্টের প্রসেস আছে তাদেরকে ডিটেনশন থেকে বের করার উপায় আছে। সো
মানে যদি কেউ ডিটেনশনে এখন থেকে থাকে তারা এখান থেকে নিস্তার পেতে পারে, এখানে সুযোগ আছে এবং সেই প্রসেস আছে, এটা বের করা সম্ভব। সো ওই প্রসেসগুলো ফলো করা উচিত। অনেকেই আমরা দেখেছি হতাশ হয়ে যান, বলে যে ওকে আমি জেলে আমার থাকতে হচ্ছে, আমি চলে যাব আমার দেশে। সো ওভাবে না করে আপনার যদি ফ্যামিলি মেম্বার এখানে থাকে, আপনার এখানে থাকার অনেকগুলো পথ আছে, ইউ ক্যান ডু ইট। হতাশ হওয়ার কোনো কারণ নাই। টেক ওয়ান ডে অ্যাট আ টাইম, উই ক্যান ডু ইট অল টুগেদার। লাস্ট 4 ইয়ার্স আমরা করেছি, উইল ডু ইট অ্যাগেইন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করে বলার জন্য বা বুঝিয়ে বলার জন্য। আপনার কাছে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি যিনি করেছেন তিনি অনুরোধ করেছেন তার নামটি না বলতে, সে কারণে নামটি না বলে শুধুমাত্র আপনার প্রশ্নটি আমি করছি। যে তিনি বলছেন যে সে আমাদের মানে যেটা জন্মস্থান বাংলাদেশ দিয়েই মানে প্রশ্নটি তিনি করতে চান যে বিভিন্ন সময় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকে, প্রশাসনিক একটা গ্রিভেন্স নেওয়ার একটা ব্যাপার থাকে কারো না কারোর উপরে। তো সেক্ষেত্রে এরকম যদি অবস্থা হয় বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশের বর্তমান যে এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি মনে করে তার জীবনে নিরাপত্তা বা ঝুঁকি, অনেক কিছু নিরাপত্তা নেই বা ঝুঁকি আছে, সেক্ষেত্রে সে যে কোনোভাবে আমেরিকাতে আসলো এবং সে এখানে সে থেকে যেতে চায়। কারণ এখানে আপনি যেটা বললেন একটু আগে যে ভায়োলেশনের ক্ষেত্রে যে বললেন যে হয়তো তাকে যতদিন থাকতে দেওয়া হয়েছে তার বেশি যদি ওভারস্টে করে সেটাও একটা অপরাধ হয়। এখন সে ওভারস্টে যদি না করে চলে যায় তাহলে কিন্তু তার জন্য আবার জীবনের ঝুঁকিটা থেকেই যাচ্ছে বাংলাদেশে তার পক্ষে। সে যদি এখানে অ্যাসাইলাম করতে চায়, অ্যাসাইলাম করতে পারবে কিনা, এই পিটিশনটা করতে পারবে কিনা এক আবেদন। দ্বিতীয়টা হচ্ছে যে কেউ কেউ বলে, তিনি বলছেন যে কেউ কেউ বলছে যে এখন নাকি অ্যাসাইলাম আবেদন বন্ধ আছে, আসলে ঠিক কিনা এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আবেদন বন্ধ নাই, কিন্তু যেটা হচ্ছে এখন যে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনাকে এক্সপারডাইটেড প্রসেসের মধ্যে দিয়ে দিচ্ছে, উইচ ইজ খুব তাড়াতাড়ি আপনার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনার কেসের জন্য ইন্টারভিউর জন্য ডাকছে। সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আগে যেমন আমরা দেখেছি একটা কেস আপনি সাবমিট করার পরে বছরের পর বছর, স্পেশালি 5-6 মাস তো থেকেই যেত। আমরা গত 2022-23-এ দেখেছি 1 বছরের মধ্যে ডেকেছে, যেটা এক্সপারডাইটেড, যেমন লাস্ট ইন ফার্স্ট আউট পলিসিতে। তো এখন সেটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। এটা আমি পজিটিভ ওয়েতেও দেখি যে আপনি যদি আপনার কেসটা প্রপারলি ফাইল করেন এবং আপনার কেসটা যদি 1 মাসের মধ্যে শুনানি হয়, আপনি যদি প্রপারলি আপনার ডকুমেন্টেশন এবং সাপোর্টিং এভিডেন্সগুলো সাবমিট করে থাকেন, দেন আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি প্রপারলি যে আপনাকে যখন ইন্টারভিউতে ডাকা হবে, আপনি ওরা যা প্রশ্ন করে সেগুলোর আপনি সুন্দরভাবে অ্যান্সার করলে আপনার কেস এখনও গ্রান্ট হওয়ার চান্স আছে। তার মানে এখনো কেস গ্রান্ট হচ্ছে, আমাদের কেস হচ্ছে, কোর্টেও হচ্ছে এবং ইয়েতেও হচ্ছে, অ্যাসাইলাম অফিসেও হচ্ছে। সো ঘাবড়াবার কোনো কারণ নাই। অ্যাসাইলাম কেস লাইক এখনো করার সুযোগ আছে, বন্ধ হয়নি। না, বন্ধ হয়নি, শুধুমাত্র যেটা আপনি বললেন যে ডেটটা তাড়াতাড়ি দিচ্ছে, তাহলে এক্ষেত্রে হয়তো আমরা এটা বলতে পারি যে যিনি বা যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এবং যদি তারা মনে করেন এখানে থাকাটা তাদের জন্য নিরাপদ, তারা অ্যাসাইলাম আবেদন করতে চান, যেহেতু বললেন যে খুব দ্রুত তার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, ডেট দিচ্ছে, তাহলে তার উচিত হবে যেমন তেমন করে অ্যাসাইলাম ফাইল না করা, সমস্ত ডকুমেন্টগুলো একবারে হাতের মধ্যে নিয়ে সাবমিট করা, সেটা 1 মাস কেন 10 দিনের মধ্যে হলো তার জন্য কোনো যাতে সমস্যা না হয়। আমি এটা সাজেস্ট করছি না, আমি বলছি অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করেন, বাট সাথে সাথে আপনার অন্য আনুষঙ্গিক যে ডকুমেন্টেশন সেগুলো আপনি সাথে গুছিয়ে রাখেন, এবং যখনই আপনার ইন্টারভিউ হবে সেই সময় আপনার যেন আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, কারণ যদি আপনি প্রস্তুত না থাকেন এবং হঠাৎ করে আপনার ইন্টারভিউ আসে এবং সেখানে আপনি না যান অথবা আপনি রিস্কেডিউল করেন, ওরা ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ওয়ান রিস্কেডিউল ইজ ফাইন, সেকেন্ড রিস্কেডিউলে যদি গুড কজ স্টাবলিশ করা না হয়, দেন দে
they are going to send you a letter saying that you abandoned your case. So সেটাই হচ্ছে সমস্যা হয়ে যায় তখন আর কি। তার মানে তার সমস্ত স্বপ্ন, স্বাদ, আশা, আহ্লাদ সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে। তো অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনি যে প্রশ্নটি আপনার নামটি বলতে নিষেধ করেছিলেন, আমরা নামটি বলিনি, কিন্তু আপনার প্রশ্নটি আমরা পড়েছি এবং আমার মনে হয় যে এই প্রশ্নটি অনেকেরই আছে। সুতরাং আপনার এই প্রশ্নটি একদম শুধু আপনার মধ্যে না রেখে আমরা একটু সার্বজনীন করে দিলাম আপনার নামটি না বলে। সুতরাং এটি বুঝতেই পারছেন যে যদি কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে যেটা বলা হলো যে এটা এখনও বন্ধ নেই, অ্যাসাইলাম আবেদন করা বন্ধ নেই, এটা আছে, তবে দ্রুত ডেট পাওয়া যাচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে ডকুমেন্টগুলো যেন সব কিছু হাতের মধ্যে থাকে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নেই। আমরা একটু আমাদের দ্বিতীয় আলোচনায় একটু আসতে চাই, সেটা হচ্ছে যে তাহলে আমরা একজন দর্শককে নিয়ে নিই, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম নারায়ণ। আমরা শুনতে পাচ্ছি না আপনার কথাটি, আপনি একটু আপনার টেলিফোনটি মুখের কাছে নিন, টেলিভিশন যদি সাউন্ড দেওয়া থাকে ওটি বন্ধ করুন এবং কানে যদি হেডফোন থাকে সেটা খুলে ফেলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম না নারায়ণ। আমরা শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি না, শুনতে পাচ্ছি না, না। আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি আবার এখন বলুন তো। আসসালামু আলাইকুম, আমার নাম নারায়ণ। জি নারায়ণ। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমার নাম নারায়ণ। জি, আমি কুয়েত থেকে বলছি। আমার ওয়াইফ আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ড হোল্ডার 2018 সালে। তারপরে আপনার সব কাগজপত্র খুব হয়ে গেছে। এখন আমার আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু আবার প্রশ্নটি করবেন, আমরা শুনতে পাচ্ছি না ঠিক মতো। আমি মানে আপনি কি শুনতে পাচ্ছেন? ছেলের জন্য আচ্ছা, শোনা যাচ্ছে না ভালো। আচ্ছা, আবার বলুন। সব কাগজপত্র আপনার ওয়াইফ প্রুভ হয়ে গেছে, কিন্তু হ্যালো, এখন আমার প্রশ্ন হলো যে আমার ওয়াইফ সিটিজেন, এখন কি তার সিটিজেন হয়েছে, ওইটা কি সে সাবমিট করবে? এটা কি ভালো হবে নাকি যেমনি আছে গ্রিন কার্ড আছে ওটাতে থাকবে? আপনাকে একটু অনুরোধ করব, একটু কষ্ট দিব যে আপনার প্রশ্নটি যদি আবার করেন। হ্যালো, আমার ওয়াইফ আমার ছেলের জন্য হ্যালো, আবার জি, আমার ছেলের জন্য আমার ওয়াইফ অ্যাপ্লাই করেছে 2018 সালে গ্রিন কার্ড হোল্ডার। সবকিছু প্রুভ হয়েছে, তবে এখন আমার প্রশ্ন হলো যে সে তখন গ্রিন কার্ড অবস্থায় সে অ্যাপ্লাই করেছে, এখন সে সিটিজেন, আমার ওয়াইফ সিটিজেন। এখন কি তার সিটিজেন হয়েছে, এটা কি শো করবে ভালো হবে নাকি গ্রিন কার্ড অবস্থায় থাকলে ভালো হবে? আমি এটার সাজেশনটা পরামর্শটা অনেক ধন্যবাদ। বোধহয় আপনি প্রশ্নটা শুনতে পাননি বোধহয়। আমি বলে দিচ্ছি যে ভদ্রলোক যিনি ফোন করেছেন, ওনার ওয়াইফ ওনার ছেলের জন্যে, মানে যখন অ্যাপ্লাই করেছিল 2000 করেছিল সব কিছু, গ্রিন কার্ড যখন তার ছিল তখন সে অ্যাপ্লাই করেছিল এবং এটা অ্যাপ্রুভ করা হয়েছে, কিন্তু যখন আবেদন করেছিল তখন তার ওয়াইফের গ্রিন কার্ড ছিল, এখন তার ওয়াইফ সিটিজেন হয়েছে। এই মুহূর্তে উনি কি আগেই যে অবস্থায় সিটিজেন ছিল সেই অবস্থায় রাখবেন নাকি যে সিটিজেন হয়েছে এই তথ্যটা ইনক্লুড করবেন? ইউজুয়ালি আমি সাজেস্ট করি যে অলওয়েজ সিটিজেন হলে সেই তথ্যটা দিয়ে দেওয়া উচিত ইউএসসিআইএস। কারণ হচ্ছে যে যেদিন প্যারেন্টসটা সিটিজেন হয় সেদিন বাচ্চার বয়সটা ফ্রিজ হয়ে যায়। আচ্ছা, সো এটা অলওয়েজ আমরা অ্যাডভাইস করি যে জাস্ট ইনফর্ম দ্যাম দ্যাট শি ইজ আ সিটিজেন নাও। আচ্ছা, তো তার মানে এটা ইনফর্ম করাটাই বেটার হবে।
সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন, যেহেতু আপনার ওয়াইফ এখন সিটিজেন হয়েছেন, সুতরাং ইনফরমেশনটা দিয়ে দেওয়াই ভালো, তাতে করে আপনার ছেলের বয়সটা ফ্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে যখনই ইন্টারভিউর জন্য ডাকুক না কেন, যদি এজ আউট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তাই তো? বয়স যদি ফর এক্সাম্পল আপনার বাচ্চার 21 আজকে যদি ফিউ ডেজ বাকি আছে, 5 দিন বাকি আছে ফর এক্সাম্পল 21, এখন আপনার আজকে আপনি সিটিজেন হয়েছেন, আজকে থেকে আপনার বাচ্চার বয়সটা ওই 5 দিন নিচেই থাকবে 21-এর। এটা যদিও আরো 1 বছর 2 বছর পরেও হোক, 3 বছর পরেও হোক, কিন্তু হি ইজ স্টিল গোইং টু বি কাউন্টেড অ্যাজ আন্ডার 21। সেটাই সুবিধাজনক। তো অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন, এবং এটাও খুশির খবর যে আপনার ওয়াইফ সিটিজেন হয়েছেন এবং আপনার ছেলের কাজটাও অনেক এগিয়ে গেছে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে ইনফর্ম করুন, আপনার জন্য এটা সুবিধাই হবে। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনার কাছে, এখন যে অনেকেই আমরা দেশের বাইরে থেকে আমেরিকায় আসি, ভিজিট ভিসা নিয়ে আসি, ঘুরতে আসি, যে কোনোভাবেই আসি না কেন, এটাও বাজারে একটা প্রচলিত আছে যে এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশন অফিসাররা আমাদেরকে নানানভাবে প্রশ্নে জর্জরিত করে, এবং দেখা যাচ্ছে যে কেউ আমরা ফেসবুকের মাধ্যমেও দেখি বা বিভিন্ন ইউটিউবেও দেখি বা বিভিন্নভাবে জানতেও পারি আমরা। আপনাদের প্রফেশনে যারা আছে তারাও মাঝে মাঝে বলেন যে এরকম এয়ারপোর্টে প্রশ্ন ঠিকমতো জবাব না দিতে পারলে তাদেরকে আবার ব্যাক করেও দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে যে এই ধরনের অবস্থায় কি ধরনের প্রশ্ন করে, এবং সেই প্রশ্নগুলো যাই করুক না কেন সেটা কিভাবে আমরা উত্তর দেবো, যাতে করে তাদের এই কোনো রকম যাতে সন্দেহ না হয় আমার ক্ষেত্রে, এবং আমি এখানে আসলাম, এসে থাকলাম, ঘুরলাম ফিরলাম, আবার চলে গেলাম, বা কেউ যদি থাকতে চায় কোনো উপায় যদি থাকে সেটাও যদি করতে পারে, তাহলে এক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দেব? যেমন ফর এক্সাম্পল আমরা স্টুডেন্ট ভিসাকেই নিয়ে বলি। আমরা রিসেন্টলি স্টুডেন্ট ভিসা যারা আমাদের সাথে যোগাযোগ করেছে যে কাউকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে, তো আমরা যখন তাদের ইন্টারভিউ নিয়েছি যে স্টুডেন্টরা কেন তাকে দেওয়া হয়েছে এবং যে প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা সেই উত্তরগুলো ক্লায়েন্টকে বলেছি যে আমাদেরকে লিখে ইমেল করে পাঠান। তখন আমরা যখন এটা বিশ্লেষণ করি তখন দেখতে পাই যে কিছু কিছু আনসার সবাই মানে কোনো না কোনোভাবে রং দিয়েছে। ফর এক্সাম্পল, আপনি এখানে পড়তে আসতেছেন, আপনি এই ইউনিভার্সিটিটা কেন চুজ করেছেন, ইউনিভার্সিটিটার বিশেষত্বটা কি, সেটা অ্যাটলিস্ট একটা অর্ডিনারি একটা কোয়েশ্চেন, কিন্তু ওইটার জবাবটা আপনাকে ভালোভাবে দিতে হবে যে এত ইউনিভার্সিটি থাকতে, এত স্টেট থাকতে আপনি ওখানে কেন পড়তে যাচ্ছেন। দিস ইজ একটা সিম্পল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আপনি ভালোভাবে আনসার না করে যদি আপনি না বোঝেন অথবা ভয় পান অথবা নার্ভাস হয়ে যান, তখন আপনার এই জিনিসটা ওরা বুঝতে পারে যে মনে হয় স্টুডেন্ট না এবং জানে না কেন সে আসতেছে। এবং আপনি পড়তে আসতেছেন এখানে, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, এই সাবজেক্টে কেন আপনি চুজ করেছেন, অথবা আপনি এই সাবজেক্টে পড়াশোনার পরে আপনার ফিউচার ইয়েটা কি, আপনি প্ল্যানটা কি করবেন। সো অনেকেই ভুল করে বলে যে আমি এখানে চাকরি করব, অথবা জানে না এই জন্য বলতে পারে না। সো আপনাকে সেগুলো আনসারগুলো ক্লিয়ারলি এবং ভালোভাবে দিতে হবে। তারপরে হচ্ছে যে আপনাকে স্পন্সর করবে কে, তো অনেকেই অবশ্যই এটা স্পন্সর আপনাকে দেখিয়ে আপনি ভিসা নিয়েছেন, সো আপনি সেটাই বলবেন, কারণ ভিসা নেওয়ার সময় এই প্রশ্নগুলো আপনাকে করেছে। সো আপনার সেই অ্যান্সারগুলো আপনাকে আবার রেডি হয়ে আসতে হবে যে এই প্রশ্নের উত্তরগুলো আপনি হয়তো ভিসা অফিসারকেও আপনাকে দিতে হয়েছে। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার যদি আপনি বলেন যে আপনার প্যারেন্টস আপনাকে সাপোর্ট করছে, তাহলে ওরা প্যারেন্টসের কাজ কি কাজ করেন, অথবা আপনার যদি অন্য কেউ স্পন্সর হয়ে থাকে সেই স্পন্সরের ইনফরমেশন নিতে পারে। এগুলো আমি বলছি স্টিল স্টুডেন্ট ভিসার জন্য। F1 ভিসা বলেন, J1 ভিসা, M1 ভিসার জন্য স্টিল সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন তাদেরকে জিজ্ঞেস করবে। এবং আপনি এখানে থাকবেন তো কোথায় থাকবেন,
সেই ইউনিভার্সিটির যদি ডর্ম হয় সেটার অ্যাড্রেস দিবেন, যদি আপনি কোনো আপনার রিলেটিভের কাছে থাকবেন সেটাও দিতে পারেন। রিলেটিভ থাকলেই যে আপনাকে এন্টার করতে দিবে না, এটা একটা ভুল ধারণা। অনেকেই এটা রিলেটিভের কাছে থাকে কিন্তু এটা বলতে ভুলে যায়। অ্যাড্রেস হয়তো রিলেটিভেরটা জানে, অন্যটা জানে না। সো আপনি যদি করেন তাহলে আপনি মানে কি বলবো, অনেস্টির সাথে এবং ব্রেভারির সাথে আপনি অ্যান্সার করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপরে আপনি আরেকটা জিনিস, আপনার দেশে আপনি যে কান্ট্রি থেকে আসছেন সেখানে আপনার টাইজ আছে কিনা, আপনি কি ওখানে ব্যাক করে যাবেন কিনা পড়াশোনার পরে, আপনার প্ল্যানের মধ্যে কি আছে। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার প্ল্যান কি আফটার ইউর এডুকেশন, হোয়াট ইউ গোইং টু ডু, দেন ইউ শুড অ্যান্সার যে আমার এই জিনিসটা করে আমি দেশে ব্যাক করব, অথবা দেশে ব্যাক করে আমি আমার দেশ অথবা জাতিকে আমি সার্ভ করব, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ সে ইট। But যদি কেউ ইন্টেনশন দেখায় যে I'm going to stay here or look for job here and all this, then it gives them a red flag that don't say it. এরকম। তো এটা হ্যাঁ, B1 B2 এর ক্ষেত্রে এটি আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তবে তার আগে একজন দর্শক আছে, তার প্রশ্নটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি আপনি একটু যদিও আস্তে শুনতে পাচ্ছি, দেখি বলুন। আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ জি বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো, আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্যে, আমরা আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করছি, দয়া করে প্রশ্ন করুন, সময় নষ্ট হচ্ছে। লাইনটা বোধহয় কেটে গেছে। তো যেটা আমরা বলছিলাম, এটা তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বললেন। তা শুধু তো স্টুডেন্ট ভিসা নয়, আমরা তো অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়েও আসি, তো সেক্ষেত্রে তাদেরকেও তো অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, তাদের ক্ষেত্রেও আপনাকে জিজ্ঞেস করবে আপনি যেইটাই দেখিয়েছেন আপনার ব্যাংকের স্টেটমেন্টগুলো অথবা যে ডকুমেন্টগুলো শো করে আপনি ভিসা নিয়েছেন, সেই ডকুমেন্টগুলো আপনি সাথে রাখবেন। এবং ওরা বেশিরভাগ জিজ্ঞেস করতে পারে আপনি কত দিনের জন্য আসছেন, আচ্ছা, এবং আপনি কোথায় থাকবেন, কার আসার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি, কার কাছে থাকবেন, কখন আপনি ফেরত যাচ্ছেন, এবং আপনার অবভিয়াসলি রিটার্ন টিকিট থাকবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি এটার ফান্ডিং করছেন কিভাবে, আর্থিক সামর্থ্য, সেটা আপনার ব্যাংক স্টেটমেন্ট সাথে থাকলে সেটা দেখাবেন। তারপরে আপনাকে যদি কেউ ইনভাইট করে থাকে কোনো একটা অকেশনের জন্য, ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, কারো গ্র্যাজুয়েশন পার্টি হতে পারে, কারো ওয়েডিং হতে পারে, যেটার জন্যই আপনি আসছেন সেটা ইনভিটেশন লেটারটা আপনার থাকলে সেটা আপনি দেখাতে পারেন। এবং আপনার দেশে আপনি ফেরত যাবেন এবং দেশে আপনার ফ্যামিলি টাইজ আছে অথবা আপনার বিজনেস আছে অথবা আপনার জব আছে, যে আপনি ফেরত যাবেন, আপনার এই স্পেসিফিক টাইমটার পরে আপনি দেশে ফেরত যাবেন, সেগুলো আপনার কাছে আপনি ডকুমেন্টেশনগুলো রাখবেন। যেমন আপনার বিজনেস আছে, বিজনেসের যে ট্রেড লাইসেন্স হতে পারে, অথবা আপনার বিজনেস যদি কোনো লিজ অথবা দোকান থাকে সেটার লিজ থাকতে পারে, আপনার প্রপার্টি থাকলে, অ্যাপার্টমেন্ট থাকলে সেটার কপি থাকতে পারে সাথে। অল দিস ইউ শো দ্যাট ইউ হ্যাভ এনাফ টাইজ, তো আপনার ভিজিটের পরে আপনি ব্যাক করে চলে যাবেন। আমরা আরও কথা বলবো এই বিষয়টা নিয়ে, তবে একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পরে এসে এই বিষয়ে আরও কিছু, বিশেষ করে আমাদের এই বর্তমান ট্রাম্প প্রশাসনের অধীনে আর কি সতর্কতা অবলম্বন করতে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। যে বিষয়টি আমরা বলছিলাম, আপনি যদিও একদিকে স্টুডেন্ট ভিসায় যারা আসবে তাদের কি করণীয়, কি ধরনের প্রশ্ন করলে কি ধরনের উত্তর দেবেন সেটা বলেছেন, যারা ভিজিট ভিসায় আসবে সেক্ষেত্রে কীরকম হবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এর বাইরে আমরা এই বর্তমান প্রশাসন যেহেতু একটু খড়গ হস্ত এই সমস্ত বিষয়ের উপরে,
যথেষ্ট কড়াকড়ি যথেষ্ট নজর দিচ্ছে এইসব ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আর কি কি অতিরিক্ত সতর্কতা আমরা অবলম্বন করতে পারি, যেমন ইলেকট্রনিক ডিভাইস এই ধরনের পরীক্ষা টরীক্ষা যদি হতে পারে না বা এই ধরনের কিছু? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইদানিংকালে এই জিনিসটা দেখা যাচ্ছে যে যদি কারো কাছে ফোন থাকে সেই ফোনটা তারা দেখতে চাচ্ছে, ফোনের মধ্যে অ্যাপগুলো তারা দেখছে, এবং আপনার যদি সোশ্যাল মিডিয়াতে আপনার ইয়ে থাকে সেখানেও তারা খুঁজে দেখতে চায় আপনি কি ধরনের পোস্ট শেয়ার করছেন, কি করছেন না করছেন, অল দিস। সো আমরা যেটা সাজেস্ট করি যে ফোনটা সাথে না রাখলেই তো হয়, কারণ ফোন এখানে এসে একটা ফোন আপনি নিয়ে নিতে পারেন। সো আপনি ঝামেলা অ্যাভয়েড করার জন্য, অথবা আপনার ফোনে কিছু না রেখে ক্লিন ফোন, সেটাও সন্দেহ করবে না তোমার ফোন নেই কেন, এখানে এসে কিভাবে তুমি যোগাযোগ করবে, আমি একটা ফোন নিয়ে নিব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ফোন যে জিনিসগুলো আপনাকে মনে করেন যে এখানে আমেরিকান গভর্নমেন্ট এখন সার্চ করছে, দেখছে যে জিনিসগুলো, সেগুলো আপনি ওয়াইপ আউট করে দিয়ে আনলেন, কোনো অ্যাপ রাখলেন না। আমি সিম্পল ফোন ইউজ করি, আমার কোনো মেম্বারশিপ নাই, কিন্তু যা বলবেন আপনি সত্য কথা বলবেন, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কারণ মিথ্যা কথা বললেই আপনি একটা মিথ্যার জন্য 1000টা মিথ্যা কথা বলতে হয়, সো নো পয়েন্ট। আর যদি ওরা একবার বুঝতে পারে যে আপনি মিথ্যা কথা বলেছেন, দেন আপনার ক্রেডিবিলিটিটা শেষ হয়ে যায়। যেটা আপনি বললেন যে সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে মতাদর্শগত বা রাজনৈতিক মতামত, বিশেষ করে আমরা যেটা দেখছি ইদানিং যে ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়ে থাকে বা ফিলিস্তিনপন্থী অবস্থান যদি নেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও তো একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। জি, আমরা এটা দেখেছি। যদিও আমাদের এখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট টু স্পিচ, রাইট ফ্রিডম আছে, আমাদের রাইট অফ রিলিজিয়ান আছে, বাট স্টিল আমরা দেখছি এখন এই প্রশাসনে অনেক সমস্যা করছে এটা নিয়ে। ইভেনচুয়ালি তারা উইন করবে কিনা আমরা সেটা বুঝতে পারছি, দে উইল নট উইন, কারণ কনস্টিটিউশন অলওয়েজ উইন, এটাই সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। বাট একটা ভোগান্তির শিকার হতে পারে, সো কেন সেটার মাধ্যমে যাবেন আপনি? বেটার টু বি সেফ দ্যান সরি। এক্ষেত্রে সেকেন্ডারি ইন্সপেকশনটা আসলে কি, সেকেন্ডারি ইন্সপেকশনের ক্ষেত্রে কি করণীয়? এটা দেখেন, আমরা যেটা আইস, যেটা বর্ডার পেট্রোলের ক্ষেত্রে দেখেন, আপনাকে কোনোভাবে আপনি গেলেন, তারা কিছু জিনিস, কিছু দেশ, এগুলোর প্রতি রেড ফ্ল্যাগ আছে। সো আপনার ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, প্লিজ আমাকে ডোন্ট টেক মি রং, যেমন আপনার নামটা মোহাম্মদ অথবা ইসলাম আছে, সো তারা একটু ইনিশিয়াল চেক করে, তারপর যদি তাদের কাছে যে অফিসার করছে তার কোনো ধরনের কিছু মনে হয়, ইটস জাস্ট হাঞ্চ হয়, হি ইজ গোইং টু সেন্ড ইউ টু আলাদা একটা রুমে নিয়ে যাবে, সেখানে আপনাকে হয়তো আপনার নাম এটা ওটা সার্চ করে, দেন প্রবলি দে উইল লেট ইউ গো আনলেস দে ফাইন্ড সামথিং। সো অনেক সময় মোহাম্মদ, ইসলাম এসব নামে হলে একটু লঙ্গার টাইম নেয়, কারণ ইটস আ ভেরি কমন নেম, সবার নামে এই নামটা থাকে, আমাদের মুসলমান হলে তো ওই ক্ষেত্রে। বাট ঘাবড়াবার কারণ নাই, ইফ ইউ হ্যাভ আ ক্লিন রেকর্ড, ইউ হ্যাভ নো প্রবলেম, ছেড়ে দেবে কিছুক্ষণ পরে। বাট একটু ওই যে বসে থাকা ওই সময়টা আপনার খারাপ লাগে, 4-5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম, তো ইভেনচুয়ালি ছেড়ে দেয়। এবং এই আমরা দেখেছি সিটিজেনদেরকেও এটা হলে নিয়ে যায় সেকেন্ডারি ইন্সপেকশনের জন্য, এবং তারা সার্চ করে এবং দেখে সবকিছু যদি ঠিক পায়, দেন একই নাম তো বহু লোকের নামে আছে, এবং এটা তাদের জন্য এটা ভেরি ভেরি টাফ জব ফর দ্যাম টু, কারণ এটা ইটস টেকস টাইম। তাহলে সেক্ষেত্রে আপনার এই সমস্ত কিছু ওভারকাম করার জন্য কি ধরনের প্রস্তুতির পরামর্শ আপনি দেবেন? যেমন আপনার নামে মনে করেন আপনার এ ধরনের নাম আছে এবং আপনি ইউএস সিটিজেন, আপনাকে বারবার যদি কখনো এয়ারপোর্টে হেনস্থ হতে হয়, তখন ওরা আপনাকে আপনি এয়ারপোর্টে যাওয়ার আগে যদি মনে করেন আমি এরকম যাচ্ছি, আপনি টিএসএ প্রি চেকটা করে নিতে পারেন, আপনি গ্লোবাল এন্ট্রি ওটা করে নিতে পারেন, এবং আপনি আরেকটা জিনিস ওয়াশিংটন ডিসি থেকে আপনার ক্লিয়ারেন্সটা নামের ওইটাও নিয়ে রাখতে পারেন, আপনাকে যদি এরকম করা হয়, ইউ জাস্ট গিভ দেম দ্যাট। যেটা আপনি বললেন যে আসলে যে সত্য কথাটা সবসময় বলা উচিত এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়া উচিত, ঠিক যেটুক প্রশ্ন করছে সেটুকুরই জবাব দেওয়া। তারপরে যদি আপনি বেড়াতে আসেন, হোটেলের বুকিংয়ে ফেরার টিকিট যেটা আপনি বললেন, আর্থিক প্রমাণ আদি ইত্যাদি যদি সঙ্গে থাকে, এবং ইলেকট্রনিক ডিভাইস যেটা বললেন যেগুলো যদি আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে
স্পেশালি যারা নার্ভাস হয়ে যায় এবং ঘামাইতে থাকে অথবা ভয় পায়, এটা স্বাভাবিক, এটা অনেকেই হতেই আছে। পারে। তো এই জিনিসটা থেকে তারা বেশি সাসপিশিয়াস হয়। আচ্ছা। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই অ্যাকচুয়ালি। আপনি যথেষ্ট প্রমাণাদি দিয়ে আপনাকে ভিসা দেওয়া হয়েছে যে এই দেশে আপনি আসতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রি পারমিটটা দিবে বর্ডার পেট্রোলে Airport-এ, তারা। সো ভয় পাওয়ার কারণে আপনি যথেষ্ট যা দিয়েছেন সেগুলোই নিয়ে আসবেন, এবং তারা চাইলে সেই ডকুমেন্টগুলো আপনি দিয়ে দিবেন, অ্যান্ড আপনি তাদের প্রশ্নগুলো শর্ট, আপনি যেমন বলেন শর্ট বাট সুইট, Sweet. হ্যাঁ, এভাবে আনসার করে ইটস গোইং টু বি ফাইন, ইটস নট। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি জানি, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ, মানে খুব সহজভাবে, যেটা অনেকেই আমরা বলছি কঠিন, অনেক মানে ভয়ের ভিতের মধ্যে থাকি, সেটাকে আপনি খুব সহজভাবে বললেন যে এটা ভয়ের পাওয়ার কিছু নেই, আসলে কোনো কিছুই সমস্যা নয়। তো এই আমি একটা কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা আমাদের এই প্রেসিডেন্টের আরও গত 4 বছর আমরা কাটিয়ে এসেছি, আমরা এই 4 বছর আমরা কাটিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে যে ভীতি দেওয়াটা, ভয়ে আপনি অনেক কিছু করে ফেলবেন, এই যে এটাই হচ্ছে তাদের কাজ, যে ভয়ে মানুষ, অনেকেই ইলিগাল ইমিগ্রেন্টরা অনেকেই চলে যাচ্ছেন, অনেকেই কাজ করছেন না, অনেকেই ঘরের মধ্যে থেকে বেরোচ্ছেন না, দেয়ার আর লট অফ থিং হচ্ছে। এই ভীতি জিনিসটা সঞ্চার করা মানুষের মধ্যে, এটাই তাদের একটা টার্গেট। সো Target. ওদেরকে এটা করতে দিবেন না, আপনি আপনার নর্মাল জীবনযাপন করেন এবং ইনশাল্লাহ ইউ গোইং টু ডিল উইথ ইট ওয়েন ইটস কামস। আগেই মরার আগেই মরে গেলে তো হবে না, না। সেটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমরা দেখেছি যে জানুয়ারি থেকে 20 জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পরই এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, এটা হবে সেটা করবে। এ পর্যন্ত মার্চের পর্যন্ত আমরা দেখেছি মাত্র 32,000 মানুষকে এই অ্যারেস্ট করা হয়েছে, বা ডিপোর্টও না, অ্যারেস্ট করা হয়েছে, রাখা হয়েছে। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে সর্বশেষ কথা। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনার আবারও বলছি যে খুব চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন বিষয়গুলোকে, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকরা নেক্সট টাইম পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বলেছি যে আইএস নাকি ব্যাপক ধরপাকড় করছে, আসলে সেটা স্বাভাবিক আছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নাই। এবং অ্যারেস্ট হলে আমরা সেক্ষেত্রে কি করব, এবং আমেরিকায় ভ্রমণ করতে আসলে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে আমরা কি করব, কি প্রতিকার আছে, সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং আলোচনার মধ্য দিয়ে আশা করি আমরা একটু বোঝাতে সক্ষম হয়েছি যে এটার ব্যাপারে অত চিন্তার কিছু নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।